কুষ্টিয়া থেকে সিনেম্যাটিক স্টাইলে আটক হওয়ার পর থেকে এখন পর্যন্ত সারা দেশে সবচেয়ে আলোচিত সুব্রত বাই। রিমান্ডের পর থেকে প্রতিদিনই তার থেকে বের হচ্ছে বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর তথ্য। তারেক রহমান থেকে হাসনাত আব্দুল্লাহ, অনেক শীর্ষ নেতারাই নাকি ছিলেন সুব্রত বাইনের নিশানায়। এদিকে রিমান্ডে নামাজের ব্যবস্থা রাখার আকুতি জানিয়েছে সুব্রত বাইন। অনেকেই তার নাম দেখে হিন্দু ধর্মাবলম্বী মনে করার কারণে নামাজ পড়ার ঘটনায় বেশ অবাক হয়েছেন। সুব্রত বাইনের এত বড় দাড়ি রাখার পেছনেও বা রহস্য কি? কিভাবেই বা নেপালের কারাগারে থেকে 70 ফুট সুড়ঙ্গ খুঁড়ে পালিয়েছিলেন? সে সবকিছুর বিস্তারিত থাকছে ট্রেন্ডস নাওয়ের আজকের ভিডিওতে। দেশ বিদেশ থেকে শুরু করে ইন্টারপোল পর্যন্ত সুব্রত বাইন নামে কুখ্যাত হলেও এই শীর্ষ সন্ত্রাসীর আসল নাম মোহাম্মদ ফাতে আলী। গত সপ্তাহে যখন তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়, তখন সুব্রত বাইন বিচারকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, স্যার, রিমান্ডে যেন আমার নামাজ পড়ার ব্যবস্থা রাখা হয়। এ সময় বিচারক বলেন, হ্যাঁ, নামাজের ব্যবস্থা করবে। এদিন কাঠগড়ের সাংবাদিকদের উদ্দেশ্য করে সুব্রত বাইন বলেন, এখন বলে আমি চাঁদাবাজি করি, ছিনতাই করি। আরে ভাই, তদন্ত করে দেখেন কে আমার নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলো। এই আধুনিক যুগে যদি চাঁদাবাজ না ধরতে পারেন, তাহলে কি লাভ সাংবাদিকতা করে? আমার টাকা থাকলে আমি নিজেই একটা পত্রিকা খুলে নিতাম, টিভি খুলে নিতাম, কিন্তু আমার এত পাওয়ারের দরকার নেই। এ সময় সুব্রত আরো বলেন, আমি বাঁচার জন্য অস্ত্র রাখি। আমি যদি বলি অস্ত্র রাখি না, তাহলে এটা মিথ্যা হবে। লিয়াকত, মুরগি মিলন এর আমার শত্রু ছিল। এদের সাথে যুদ্ধ করে আমি এই জায়গায় এসেছি। সুব্রত বলেন, 2022 সালের রমজান মাসের 26 তারিখ ভারত থেকে আমাকে বাংলাদেশে ঢোকানো হয়। এরপর আমাকে 2.5 বছর আয়নাঘরে রাখা হয়েছে। আয়নাঘরে হাত পা বেঁধে রাখা হয়েছে। পরে 5 আগস্ট রাত 3টার সময় আমাকে চোখ বেঁধে হাতে হ্যান্ডকাফ লাগিয়ে ছেড়ে দেয়। এদিকে সুব্রত বাইনকে নিয়ে আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন শায়ের লেখা সিরিজ পোস্ট থেকে জানা যায়, যুক্তরাজ্যে অবস্থানরত কোনো শীর্ষ নেতাকে হত্যার উদ্দেশ্যে সুব্রতকে প্রস্তুত করা হচ্ছিল পাকিস্তানি হিসেবে। ধারণা করা হচ্ছে এজন্য সুব্রত লম্বা সাদা দাড়ি রাখা শুরু করে। আমার দেশ পত্রিকায় বলা হয়, লন্ডনে মসজিদে যাওয়ার পথে তারেক রহমানকে হত্যার মিশন ছিল সুব্রতর। এমনকি সুব্রতর হিট লিস্টে ছিল সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহর নাম। এদিকে যুগান্তর পত্রিকায় সম্প্রতি একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, 2024 সালে নির্বাচনকে ঘিরে বড় গেম খেলার পরিকল্পনা ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের, কিন্তু বিএনপি ওই নির্বাচনে অংশগ্রহণ না করায় সেই খেলার প্রয়োজন হয়নি। তারপর তাকে রাখা হয় আয়না ঘরে। সুব্রতকে নিয়ে তৎকালীন সরকারের নির্বাচন কেন্দ্রিক কি পরিকল্পনা ছিল জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, সুব্রতকে বলা হয় নির্বাচনের ডামাডোলের সময় একটি চাইনিজ রেস্টুরেন্টের মালিককে ফোন করতে হবে, বলতে হবে আমি দেশে আছি, বিএনপি আমাকে নিয়ে এসেছে, আওয়ামী লীগের অমুক নেতাকে হত্যা করতে হবে। এই সংক্রান্ত বক্তব্যের অডিও ও ভিডিও রেকর্ড করে তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। পরে তাকে গ্রেফতার করে বিএনপির ওপর দোষ চাপানো হতো। জিজ্ঞাসাবাদে সুব্রত তার সন্ত্রাসী হয়ে ওঠার নেপথ্য কাহিনী সহ সব ধরনের তথ্য দিচ্ছেন। বলেছেন, আমি 18 বছর বয়সে সন্ত্রাসী কর্মকাণ্ডে যোগ দিই। একদিন মগবাজারে ব্যাডমিন্টন খেলছিলাম, তখন আমার মা তুলে গালি দেয় একজন। এর প্রতিশোধ নিতে একজনকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করি। 1983 সালের ওই ঘটনায় আমাকে জেলে যেতে হয়। প্রায় 18 মাস জেল খাটি। জেলে থাকা অবস্থায় পরিচয় হয় ওই সময়কার সন্ত্রাসী অপরাধীদের সঙ্গে। পরে জেল থেকে বেরিয়ে এসে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডে যোগ দেই। তিনি বলেন, কারাগারে থাকা অবস্থায় সংশোধিত না হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড রপ্ত করার ব্যাপক সুযোগ পাই। কারাগার থেকে বেরিয়ে এসে তা কাজে লাগাই। নেপালের কারাগার থেকে সুড়ঙ্গ করে পালিয়ে যাওয়ার বিষয়ে ইন্টারোগেশন সেলকে সুব্রত বাইন বলেন, 2008 সালের দিকে আমি ভারত থেকে নেপালে পালিয়ে যাই। পরে সেখানে গ্রেফতার হই। নেপালের কারাগারে থাকা অবস্থায় আমি ছিলাম জেলখানার চৌকিদার। নেপালের ওই কারাগারে বেশ কিছু বিহারি নাগরিক বন্দী অবস্থায় ছিল, তাদের দেখাশোনার দায়িত্ব ছিল আমার উপর। 2012 সালে তারা আমাকে একদিন কারাগার থেকে পালানোর প্রস্তাব দেয়। এক্ষেত্রে সুড়ঙ্গ তৈরির কথা বলে আমি তাদের প্রস্তাবে রাজি হয়ে যাই। আমি কারাগারের চৌকিদার হওয়ায় বন্দীদের কাছ থেকে অর্থ তুলতাম। সেই টাকার একটি অংশ নেপালের ওই কারাগারের সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তাকে দিতাম। এ কারণে আমার প্রতি তাদের আস্থা ছিল। ওই আস্থার সুযোগে সুড়ঙ্গ তৈরির সুযোগ পাই। প্রথমে গোলাকার সুড়ঙ্গ তৈরির চেষ্টা করি, সেটা ভেঙে যায়। পরে ত্রিকোণ আকৃতির 70 ফুট সুড়ঙ্গ তৈরি করে বিহারীদের নিয়ে কারাগার থেকে পালিয়ে যাই। এরপর আবার ভারত চলে আসি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সুব্রত বাইনের বিষয়ে অনেক তথ্য ছড়িয়ে পড়ছে। এসব তথ্য অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ছদ্মনামে তিনি কিভাবে পাসপোর্ট তৈরি করলেন সেটিও খতিয়ে দেখা হচ্ছে।